হয়ে যাবে। ভাঁজ হয়ে গেলে তখন তোমার এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করে। এই যে দেখো এখানে এই যে 5 প্রাইম, এই যে 5 প্রাইম, এই 5 প্রাইম টু এইভাবে শুরু করে 5 প্রাইম টু একেবারে এইভাবে এসে দেখো এইরকম একটা ভাঁজ তৈরি করে এই যে 3 প্রাইমে এখানে এসে শেষ হয়েছে। তো মূলত এটা কিন্তু ছিল একেবারে এই লম্বা পেঁচানো অবস্থায় ছিল, আগে আঁকাবাঁকা অবস্থায় ছিল। তো এখন যখন এটার কোনো কাজ করার প্রয়োজন হয়েছে তখন এভাবে ভাঁজ হয়েছে। যেমন প্রোটিন সিনথেসিসে এই যে টিআরএনএর একটা ভাইটাল একটা রোল প্লে করে। সো এই যে প্রোটিন সিনথেসিসের সময় এই ধরনের একটা ভাঁজ হয়ে এই স্ট্রাকচারটা গঠন করে। এই ভাঁজ হওয়ার পরে এটা বিভিন্ন বাহুগুলো নিয়ে আমরা কথা বলবো, এক একটা বাহুর এক একটা কাজ এখানে রয়েছে। সো আমরা আগে এটার সাথে একটু পরিচিত হয়নি। ধরো আমি যদি এখান থেকে শুরু করি, এই জায়গাটা থেকে যদি শুরু করি, তাহলে এই জায়গাটা হচ্ছে, সো আমি এখান থেকে শুরু করি। দেখো যে ভাঁজ হওয়ার পরে যে 3 প্রাইমের যে অঞ্চলটা, যে এখান থেকে শুরু করে ঠিক এই যে এই পর্যন্ত, সো এই 3 প্রাইমের এই অঞ্চলটাকে, এটাকে বলা হয়, আগে আমরা নামগুলো বলে নিই, যে এই অঞ্চলটাকে বলা হয় অ্যাকসেপ্টর আর্ম। সো এই অ্যাকসেপ্টর আর্মে এসে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। এই জন্য দেখো এই যে এই সাইটটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। আর এই যে এটা যেটা বসে আছে এই যে গ্রিন কালারের, এটাকে একটা ডেমো দেখানো হয়েছে যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড। সো এই অ্যাকসেপ্টর আর্মে যে এই যে কোডগুলো দেখতে পাচ্ছ, যে ACC AG, তো মূলত এখানে এই যে অ্যাকসেপ্টর আর্মে তুমি যদি উপর থেকে শুরু করো ACC, আর যদি নিচ থেকে শুরু করো বলো যে CCA, সো এই যে CCA অথবা ACC এটা একটা টার্মিনাল, আর এইটা যে কোনো আরএন এর ক্ষেত্রে ফিক্সড থাকবে এই এতটুকু অংশ ACC অথবা CCA। এর এখন তো গেলো ACC, এটা 3টা। চতুর্থ নাম্বারের যেই খারাপ বীজটা থাকবে, এখানে কোডটা থাকবে, সেটা থাকবে হলো আইদার A মানে এডিনিন অথবা গুয়ানিন। সো এই ক্রম অনুসারে এখানে থাকবে। সো এখানে যে এখান থেকে ঠিক এই পর্যন্ত কতটা নাইট্রোজেন বেস এবং 5 প্রাইমে কতটা নাইট্রোজেন বেস, এটা আমরা ডেসক্রিপশন গুলোতে বলবো ইনশাআল্লাহ। সো আপাতত আমরা এটার সাথে এইভাবে পরিচয় হয়নি। এরপর আছে যে তোমার এদিকে আছে, বাম পাশে আছে যে এটাকে বলা হয় যে ডি আর্ম। এই টোটাল যে আর্মটা, যে এখান থেকে শুরু করে এইভাবে এসে এইভাবে গোল হয়ে আসে ঠিক এখান পর্যন্ত, এটা হচ্ছে তোমার ডি আর্ম। সো এই ডি আর্মকে আবার DHU আর্ম বলা হয়। এই যে এখানে লেখা আছে DHU আর্ম কেন, যে ডাইহাইড্রো ইউরিডিন এটার সংক্ষেপ, পুরো নাম। সো এটার সংক্ষেপটা হচ্ছে DHU আর্ম। সো এইটারও সংক্ষেপ নাম হচ্ছে ডি আর্ম। প্রত্যেকটা এই রকমের আর্মে তোমার একটা করে স্টেম রয়েছে এবং আরেকটা করে লুপ রয়েছে। এই যে এই অংশটা, এটা হচ্ছে একটা লুপ। আবার দেখো এই যে এই জায়গায় এটা হচ্ছে একটা লুপ, এই যে গোল অংশটা, এটা আবার এদিকে গোল অংশটা একটা লুপ। এই যে লুপের সঙ্গে এই যে স্ট্রিট যে অংশটা লাগানো আছে, এই যে এখান থেকে ঠিক এই পর্যন্ত স্ট্রিট, আবার দেখো যে এই এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত স্ট্রিট, আবার এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইরকম প্রত্যেকটা বাহুর সাথে কি আছে, একটা করে এই যে স্টেম্প রয়েছে, আর একটা করে স্টেম রয়েছে, আর একটা করে লুপ রয়েছে। এই রাউন্ড অংশটা হচ্ছে লুপ, আর এই যেটা স্টেম, তো স্টেমই আমরা জানি, স্টেম একটা কাঠি বলতে পারো, সোজা যেই মানে একটা কাণ্ড বলতে পারো। সো এই অংশটা হচ্ছে স্টেম। সো এটা হচ্ছে ডি আর্ম। আর এই ডি আর্মের একটা স্পেসিফিক কাজ এখানে রয়েছে। এই যে টিআরএনএ যখন প্রোটিন সিনথেসিস করে, তখন সেটা কি করে, যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে জোড়া লাগায়। আর এই জোড়া লাগানোর কাজটা করে হলো যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস এনজাইম। এই জন্য এই যে ডি আর্মের এই অংশটাকে বলা হয় এই যে এনজাইম শনাক্তকারী সাইট। এবার আসি তোমার এই যে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, এর ঠিক বিপরীত পাশে থাকে হলো অ্যান্টিকোডন সাইট। এই যে এটা হচ্ছে অ্যান্টিকোডন সাইট। সো এই যে অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যান্টিকোডন সাইট, এখানেও কিন্তু দেখো এটা হচ্ছে লুপ,
আর এগুলো হচ্ছে স্টেম। সো এখানে এই অ্যান্টিকোডন সাইটে এখানে এটা করে কি যে এটা এসে তোমার রাইবোজোম আরএনএটা বসে হলো ঠিক এই পাশে রাইবোজোমের ছোট যেই ইউনিটটা আছে সেটার সাথে বসে। সো আরএনএর যে কোডগুলো থাকে সেই কোড অনুসারে কমপ্লিমেন্টারি যে কোডটা সেটা একটা অ্যান্টিকোডন হিসেবে যে এখানে বসে থাকে এই যে টি আরএনএর ঠিক এই যে এই পাশটাতে এই লুপটাতে থাকে হলো এই যে অ্যান্টিকোডন। ঠিক এই অ্যান্টিকোডনের যেই কমপ্লিমেন্টারি বেজ হিসেবে আরএনএ তে যে কমপ্লিমেন্ট গুলো রয়েছে বেজ কোডগুলো রয়েছে এই কোড অনুসারে কোন অ্যামাইনো অ্যাসিড বসবে সেটা সরাসরি এই যে এই প্রান্তে এসে বসে যায় এই যে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইটে। সো দেখো এখানে একটা ডেমো দেখানো হয়েছে যে এখানে কি এই যে এএজি। সো এএজি এটা হচ্ছে একটা অ্যান্টিকোডন এখানে। সো এটার কমপ্লিমেন্টারি যেহেতু এই যে এখান থেকে এই সাইডটা দেখানো আছে এই সাইডটা এটা হচ্ছে আরএনএ এর সাইড। সো এই আরএনএ যখন এই যে রাইবোজোমের ছোট ইউনিটের সাথে বাইন্ড করে এই জায়গায় এসে বসে তখন এই যে আরএনএ এর যে কোডগুলো আছে সেটার কমপ্লিমেন্টারি কোড কিন্তু এখানে বসানো থাকে। অথবা অন্য কথা বলতে পারো যে অ্যান্টিকোডনের বিপরীতে কমপ্লিমেন্ট হিসেবে আরএনএ তে যে কোডগুলো রয়েছে ঠিক সেই অনুযায়ী যেই অ্যামাইনো অ্যাসিডটা দরকার সেই অ্যামাইনো অ্যাসিডটা তোমার এই যে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইটে সেখানে এসে বসে যায়। সো এটা হলো অ্যান্টিকোডন সাইটের কাজ। এরপর আসছে তোমার ঠিক এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবল আর্ম। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আর্ম। এটার কাজ হচ্ছে এই যে ভাঁজটা হয়ে থাকে এই যে আরএনএটা আর এই ভাঁজটা হয়ে যে এখানে যে একটা টিআরএনএ গঠন করলো এই ভাঁজটার স্টেবিলিটি রক্ষা করে হলো এই যে ভ্যারিয়েবল আর্ম। সেটা নিয়ে বিস্তারিত আমরা আরো দেখব বর্ণনায়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে টি আর্ম। টি আর্ম এর আরেক নাম হচ্ছে টি সি মানে টি ফর কি এটা আমরা একটু বর্ণনায় দেখব যে টি আর্ম আপাতত জানি। সো এই যে টি আর্মের আরেক নাম হচ্ছে রাইবোজোম আইডেন্টিফাইং সাইট আর্ম। মানে এই আর্মটা রাইবোজোমকে আইডেন্টিফাই করে। যখন প্রোটিন সংশ্লেষণের দরকার হয় তখন এই আর্মটা রাইবোজোমকে আইডেন্টিফাই করে। অন্যগুলোর মতো এখানেও রয়েছে দেখো স্টেম রয়েছে এবং এটা স্টেম এই পার্টটা স্টেম আর এটা লুপ। সো এই গেল তোমার টিআরএনএ এর সাথে পরিচয়। আশা করি তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট আসো এখন আমরা আসি একটু বর্ণনায়। আমরা আরএনএ প্রথম থেকে এই জায়গাতেই দেখেছিলাম যে আরএনএ এটা হচ্ছে আরএনএ। ঠিক এটার সাথে মিলিয়ে দেখবা এখন এই কথাগুলো আসছে। আরএনএ হলো একতন্ত্রী বা একসূত্রক। এই লম্বা একতন্ত্রী আরএনএটা ভাঁজ হয়ে যায়। ভাঁজ হওয়ার পর যেখানে যেখানে পরিপূরক নাইট্রোজেন বেসগুলো পাশাপাশি আসে সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। আচ্ছা এই কথাটা কিভাবে এখানে বলে দেই। তো দেখো এই যে স্টেমগুলো এই স্টেমগুলোর এই পাশটাতে দেখো এই যে এখানে এই সাইডগুলো এগুলো একটা আরেকটার কমপ্লিমেন্ট হিসেবে যখন এটা ভাঁজ হয়েছিল ভাঁজ হওয়ার পরে যেখানে যেখানে ধরো এখানে জি আছে সি সি ইউ ঠিক এটার কমপ্লিমেন্টারি যখন এদিকে কোনো কোড পেয়ে গেল ঠিক তখনই এটা এই জায়গাগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা বাইন্ড হয়ে যায়। তো দেখো লুপের স্থানগুলোতে এখানে কোনো হাইড্রোজেন বন্ড থাকবে না, নাই, কারণ এখানে কমপ্লিমেন্টারি বেস পায় না। এখানেও কিন্তু এই যে কোডগুলো আছে এই জায়গাগুলোতে কোড আছে, বাট এই জায়গার যে কোডগুলো আছে এখান থেকে এখানে এসে এরা কোনো কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং পায় না বিদায় এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি হয় না। আবার এইদিকে দেখো যে এখানে বেস পেয়ারিং আছে এখানে কমপ্লিমেন্টারি কোড রয়েছে এই জন্য হাইড্রোজেন বন্ড তৈরি হয়। আবার দেখো এই স্টেম্পের এই জায়গাটাতে এখানে এসে কমপ্লিমেন্টারি কোড রয়েছে এখানে এই বেস পেয়ারিং হচ্ছে, আবার এটাতেও বেস পেয়ারিং হচ্ছে। দ্যাট মিনস স্টেম যেখানে রয়েছে এই জায়গাগুলোতে তোমার এই কাজটা হয় যে এখানে বেস পেয়ার হয় কিন্তু লুপে হয় না। সেই কথাটা এখানে বলা হয়েছে যে ভাঁজ হওয়ার পর যেখানে যেখানে পরিপূরক নাইট্রোজেন বেসগুলি পাশাপাশি আছে অথবা আসে তো সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, কিন্তু যেখানে পরিপূরক অথবা কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেসগুলো আসে না সেখানে কোনো হাইড্রোজেন বন্ধনে তৈরি হয় না। তো এইভাবে ভাঁজ হয়ে এই যে
এখানে ক্লোভার লিফ, এটা কিন্তু ক্লোভার না, ক্লোভার আর হবে, মিস্টেক হয়েছে না, ক্লোভার লিফ অথবা লবঙ্গ পাতার মতো গঠন তৈরি করে। ক্লোভার মানে হচ্ছে লবঙ্গ, সো ক্লোভার লিফ এই লবঙ্গ পাতার মতো একটা গঠন তৈরি করে, ওই যে আমরা একটু আগে যেটা দেখেছি। আর এটা হলো কি যে দ্বিমাত্রিক। সো দ্বিমাত্রিকের আরেক নাম ইংরেজি হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। তো একমাত্রিক আর দ্বিমাত্রিকটা এটা একটু বুঝে নিয়ে চলো। দেখো এটা কিন্তু একমাত্রিক, হ্যাঁ একদিকে আছে, এটা একমাত্রিক, এটাও একমাত্রিক বলতে পারো। এই যে এখান থেকে এই কটা একমাত্রিক, মানে তুমি একটা রেখাকে তো একটা লাইনকে একমাত্রাই বলবা, হ্যাঁ একদিকে মাপা যায়। বাট এটা কিন্তু তোমার দুই দিকে মাপা যায়, তুমি দৈর্ঘ্য প্রস্থে দুই দিকে মাপতে পারো। দ্যাট মিনস ভাঁজ হওয়ার পর কিন্তু এটা এখন এই দ্বিমাত্রিক হয়ে গেছে। এখন যদি এটা উপরের দিকে 3D স্ট্রাকচার হতো, তখন আমি দেখাতে পারতাম যে এটা কিন্তু তোমার দ্বিমাত্রিক স্ট্রাকচার গঠন করার পরে আরেকটা স্ট্রাকচার গঠন করে, সেটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, মানে ত্রিমাত্রিক স্ট্রাকচার। সো মূলত দেখো আমরা তো এটার গঠনটা দেখেছি, মোটামুটি আমরা এটা বুঝেছি। বাট এখানে দেখো যে এই যে আরএনএর যে এই যে সূত্রটা, এই স্ট্র্যান্ডটা আমরা জানি কি দিয়ে তৈরি, অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি। নিউক্লিওটাইডের মেইন ইয়েটা কি, প্রোডাক্টটা কি, এই যে রাইবোজ শর্করা, রাইবোজ সুগার। এই রাইবোজ সুগারের সাথে তোমার একটা ফসফেট এবং পাশে একটা নাইট্রোজেন বেস, এটা দুইটা যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড হয়। আর এই নিউক্লিওটাইড গুলো এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই যদিও তোমার থায়ামিন এখানে আসবে না, কারণ আরএনএর ক্ষেত্রে হচ্ছে ইউরাসিল। সো এই যে বেস পেয়ারিং, এই কোডগুলোর সাথে এই যে নাইট্রোজেন বেসগুলোর মাধ্যমেই তোমার এই নিউক্লিওটাইড গুলো এই বন্ধন তৈরি করে, একটা পেপটাইড চেইন তৈরি করে। এই পেপটাইড চেইনটাই কিন্তু আলটিমেটলি এই একটা সূত্র, এটা আমরা জানি। সো তোমাকে যদি কেউ বলে যে এই জিনিসটা আর এই জিনিসটার ভিতরে ডিফারেন্স কি, তো তুমি বলবে যে এটা হচ্ছে যে তৈরি হওয়ার পর সূত্রটা, আর এটা হচ্ছে বেসটা কিভাবে হয়, সেই কেমিক্যাল স্ট্রাকচারাল ফর্মুলাটা, সাইনটা এখানে দেওয়া আছে যে এইভাবে হয়। মূলত স্ট্রাকচারটা হচ্ছে এইটাই, কিন্তু আমরা বোঝার জন্য তা আমরা এই জায়গাটা দেখি। সো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। তো এখানেও এই আগের মতোই যে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, এখানে এদিকে এটাতে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে যে 3 প্রাইম অঞ্চলে, আর এর উল্টো দিকে থাকে অ্যান্টিকোডন সাইট, এটা হচ্ছে টি আর্ম, এটা হচ্ছে ডি আর্ম। একটা কথা বলে রাখি যে এই যে বাহুগুলো দেখছো, যে এটা কোনো কোনো ছবিতে একটু উল্টা হতে পারে, যে এই সাইডে থাকতে পারে 3 প্রাইম, এই সাইডে থাকতে পারে 5 প্রাইম। সো মূলত এটা আমাদের জন্য ম্যাটার করবে না, আমাদের জন্য ম্যাটার করবে যেটা বেশি, সেটা হচ্ছে আমরা এই লুপ এই আর্মগুলোকে সঠিকভাবে মনে রাখতে পারি, যে আর্মগুলো, যে টি আর্ম, ডি আর্ম, তারপর অ্যান্টিকোডন সাইট এবং অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, এইগুলো যদি সেপারেটলি আমরা মনে রাখতে পারি তাতেই হবে ইনশাআল্লাহ। যেমন ধরো এই ছবিটাতে এখানে উল্টো করে দেখানো হয়েছে, হ্যাঁ, যে এই পাশে 3 প্রাইম, এই পাশে 5 প্রাইম। বাট এটা ম্যাটার করবে না, যেহেতু এই পাশে যেহেতু 3 প্রাইম আসছে, তো 3 প্রাইম যেই অংশটা আছে এই সাইডটাতে কিন্তু তোমার এই যে টি আর্মটা থাকে, এটা মনে থাকলে হবে। এই যে 3 প্রাইমের জায়গাটাতে আবার এখানে ডিপ লুপ এখানে দেওয়ার দরকার, দিও না, হ্যাঁ, মানে এটা চিন্তা করবে না যে 3 প্রাইমের এই সেটটাতে থাকবে টি আর্ম, আর এই যে 5 প্রাইমের এই সেটটাতে থাকবে হলো ডি আর্ম। এবার এটা উল্টা থাকুক, এই পাশে থাকুক, এই পাশে থাকুক, যেভাবে হোক বুঝে ফেলবে। আর এখানে আরেকটা জিনিস বলে নেই, দেখো এই যে এগুলো কি, এই যে এ, তারপরে সি, এগুলো তো আমরা একবার আলোচনা করেছি। তবে এরকম যে প্রত্যেকটা ভাগ, এই যে একটা ভাগ, এটা হচ্ছে নিউক্লিওটাইড বোঝানো হচ্ছে, আর এর সাথে এই যে এ, সি অথবা এ, জি, তারপরে ইউ, এগুলো বোঝানো হচ্ছে নাইট্রোজেন ক্ষার। তো এইভাবেই মূলত এই স্ট্রাকচারটা তৈরি হয়। এই আরএনএটা যখন লম্বা থাকে তখন তো লম্বা থাকে, আর এটা যখন কাজ করার প্রয়োজন হয় তখন এরকম একটা ভাঁজ হয়। সো এখানে কিন্তু এই যে 3D আকারের দেখা যাচ্ছে, সুতরাং এটাকে কিন্তু তুমি যখন এটার প্রয়োজন হয়
যে এটা দ্বিমাত্রা থেকে ত্রিমাত্রিক একটা স্ট্রাকচার তৈরি করবে, তখন কিন্তু এরকম 3D আকারে তুমি দেখতে পারো এটা। হ্যাঁ, তা যদিও ত্রিমাত্রিক স্ট্রাকচারটা আমাদের এখানে দরকার নেই। তো আসলে দেখি এখানে কি লিখছে যে একটি টিআরএনএ তে অসংখ্য নিউক্লিওটাইড থাকে, আর আমরা জানি প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ আর রাইবোজোম মিলে তৈরি হয় কি পলিরাইবোজোম, যেটাকে সংক্ষেপে পলিজোম বলে। এই টিআরএনএ গুলি পলিজোমের এমআরএনএ এর নির্দিষ্ট কোডনগুলিতে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে যায়, তারপর অ্যামাইনো অ্যাসিড গুলো একসাথে জোড়া লাগে এবং একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়, যাকে বলা হয় পেপটিডোগ্লাইকেন আর পেপটিডোগ্লাইকেন আর একটা নাম হচ্ছে প্রোটিন। সো এটা এই সংক্ষেপ এই বর্ণনাটা আমরা কি বলতে পারি যে একদম সাধারণভাবে যে এমআরএনএ আর রাইবোজোম মিলেই পলিরাইবোজোম তৈরি করে, আর এই যে পলিরাইবোজোমটা, এই পলিরাইবোজোমটাই আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড গুলোকে একসাথে করে ওই যে এখানে এনে এই সাইডটাতে জোড়া লাগায়, আর এই কাজটা করে কি ওই যে অ্যামাইনো অ্যাসিড সিনথেটিস এনজাইম, আর এই এনজাইমটাকে শনাক্ত করে দেখে এই যে ডিআর। আমরা এটা আগের প্রথমে যে স্লাইডটা দেখেছিলাম সেখানে কিছুটা হেন্স দিয়েছিলাম। তো চলো সামনে আরো কিছু আছে। তাহলে টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ হলো প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামাইনো অ্যাসিড গুলোকে বয়ে নিয়ে যাওয়া এবং প্রোটিন সংশ্লেষণ করা, এটাই হচ্ছে আলটিমেট কাজ টিআরএনএ। সো এখন দেখি টিআরএনএ এর দ্বিমাত্রিক গঠন কিভাবে হয়। এটা তো আমরা একবার দেখলাম, তারপর আমরা একটু বর্ণনা দেখব। সো এটা যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী, মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মডেল আবিষ্কার করেছেন, কিন্তু এই মডেলটা যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে এই যে বিজ্ঞানী হোলি। তো হোলির যে মডেলটা, এই মডেলটার নাম হচ্ছে ক্লোভার লিফ মডেল। তো এই মডেলটাই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল, ক্লোভার লিফ মডেল। সো এটা মনে রাখবে যে ক্লোভার লিফ মডেল কার তৈরি? এই মডেলটা বিজ্ঞানী হোলির তৈরি। সো এখানে শুধু বর্ণনাটা দিয়ে যাই আমরা। ছবিতে যে অ্যাকসেপ্টর আর্ম দেখানো আছে, আমরা জানি যে অ্যাকসেপ্টর আর্মটা হচ্ছে এই যে এই অংশটা। হ্যাঁ, সো অ্যাকসেপ্টর আর্ম দেখানো হয়েছে, এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়, তাই এর নাম হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম। এই অ্যাকসেপ্টর আর্ম এই টিআরএনএ এর 5 প্রান্ত ও 3 প্রাইম প্রান্তটা কাছাকাছি আসে, মানে অ্যাকসেপ্টর আর্মের কাছেই দেখো এই যে এখানে এদিকে আসবে 3 প্রাইম আর এদিকে 5 প্রাইম, অথবা এদিকে 5 প্রাইম এদিকে 3 প্রাইম, কাছাকাছি আসে মানে ভাঁজ হওয়ার পরে। আর যদি তুমি ভাঁজ না করো, মানে তুমি তো করবে না, এটা যদি ন্যাচারালি ভাঁজ না হয় তাহলে কি হবে, এই পাশে থাকবে একটা আর এই পাশে থাকবে একটা, ভাঁজ হওয়ার পরে কিন্তু দুটো একসাথে আসছে। সো এই অ্যাকসেপ্টর আর্মে দেখো এই কোনো লুপ নেই, এখানে শুধু স্টিম রয়েছে, এখানে কোনো লুপ নেই। নেক্সট হচ্ছে টিআরএনএ এর অ্যাকসেপ্টর প্রান্তে 7টি নাইট্রোজেন বেস আছে। এখন তোমাদের জানার মূল বিষয় হচ্ছে যে এই যে টিআরএনএ যে অ্যাকসেপ্টর আর্মটা রয়েছে, যেমন এই যে এখান থেকে এই পর্যন্ত, আবার এই যে 5 প্রাইমের এখান থেকে এই পর্যন্ত, এখানে কি যে এই যে 5 প্রাইমের এই অঞ্চলটাতে রয়েছে এই যে 7টি নাইট্রোজেন বেস। হ্যাঁ, এই 5 প্রাইমের এই অঞ্চলটাতে প্রশ্ন আসতে পারে যে টিআরএনএ এর অ্যাকসেপ্টর আর্মের 5 প্রাইম অঞ্চলে কয়টি নাইট্রোজেন বেস থাকে? তো তুমি বলবো যে 7টি নাইট্রোজেন বেস। আর এই যে তোমার 3 প্রাইম অঞ্চলে, এই 3 প্রাইম অঞ্চলটাতে এখানে অ্যাকসেপ্টর আর্মের ঠিক এখান থেকে এই পর্যন্ত এখানে থাকে 4টা নাইট্রোজেন বেস। এই 4টা নাইট্রোজেন বেস এগুলো কিন্তু 3টা ফিক্সড, আমি আগে বলেছি এ সি সি অথবা সিসিএ, এই 3টা হচ্ছে ফিক্সড। এরপরে চতুর্থ নাম্বারটা আইদার এ হতে পারে অথবা জি হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এই 4টা এখানে ফিক্সড থাকবে। প্রথমে ফিক্সড থাকবে হলো সিসিএ, যেটাকে টার্মিনাল আর্মও বলা হয়, টার্মিনাল সেকশনও বলা হয়, আর টার্মিনাল সাইটও বলতে পারো, অথবা এটাকে আমরা কি বলি অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট বলতে পারি। আর হচ্ছে যে এখানে যে চতুর্থ যে নাম্বারটা সেটা আইদার এ অথবা জি, মানে এ মানে গুয়ানিন, এ মানে এডেনিন আর জি মানে গুয়ানিন। সো এই প্রান্তে থাকবে 4টা নাইট্রোজেন বেস 3 প্রাইম প্রান্তে। সো এরা কিন্তু তোমার মুক্ত, এই জায়গায় এইগুলো হচ্ছে মুক্ত। হ্যাঁ, এরা এই যে দেখো এই জায়গাটাতে এখানে বেস পেয়ার আছে এই এতটুকু অংশে, বাট এই জায়গাতে কোনো বেস পেয়ার নাই। কারণটা কি? কারণ এখানে এসে এখানে এই যে কমপ্লিমেন্ট তো নাই। হ্যাঁ, যে কমপ্লিমেন্টারি বেস হলেই তো এখানে এটা কোনো বেস পেয়ার করতে, এই জন্য এখানে এটা এই জায়গাটা ফ্রি।
সো এতে থাকে সিসি, আমরা এটা বলেছি যে এই জায়গাটা অলরেডি বলা হয়ে গেছে, এটা বলার আর দরকার নেই। সো এই অ্যাকসেপ্টর আর্মের 3' প্রান্তে এই জায়গাটাতে তোমার অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয়। এখন অ্যামাইনো অ্যাসিড কিন্তু এক ধরনের না, তাই না? তাহলে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডকে বয়ে নেওয়ার জন্য তোমার টিআরএনএটাও তোমার বিভিন্ন রকম হয়ে থাকে। তবে যেই টিআরএনএ হোক, যে কোনো টিআরএনএ হোক না কেন, এই যে সিসিএ এই জায়গাটা থাকবে ফিক্সড, এটাকে ধ্রুবক বলা হয়, এই জায়গাটা ফিক্সড। তো এটাকে ধ্রুবক বলা হয়, এটাকে আবার এসিসি অথবা সিসিএ টার্মিনালও বলা হয়। আবার আরেক নাম বলতে পারো যেটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। নেক্সট আসি, প্রত্যেকবার এই ছবিগুলো দেখানো হয়েছে একটাই কারণ, যাতে করে বারবার চোখে পড়ে এবং জিনিসগুলো তুমি এই বর্ণনাগুলো এই ছবিটা দেখেই তুমি দিতে পারো, যাতে করে তোমার বর্ণনা মুখস্থ করতে না হয়। এখানে মুখস্থ করার কিছুই নেই। তো এবার আলোচনা করবো আমরা এখন আর্মগুলো নিয়ে আলোচনা করি। একটা আর্ম নিয়ে তো আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম নিয়ে। তো এখন আসি আমরা এই যে ডি আর্মটা নিয়ে আলোচনা করবো এখন। সো এই যে ডি আর্ম, সো ডি আর্মের আরেক নাম কি আমরা বলছি যে ডিএসইউ আর্ম, এটার পুরো নাম হচ্ছে ডাইহাইড্রো ইউরিডিন আর্ম। সো এটা বলার কারণ কি সেটা একটু দেখছি। সো এখানে ডি আর্মেও আমরা কি দেখছি, এই যে স্টেম আছে এবং লুপ আছে। এই যে গোল অংশটা হচ্ছে লুপ, ডি এর মতো অংশটা লুপ, আর এটা হচ্ছে স্টেম এই জায়গাটা। তো এখানে স্টেমের অংশটাতে বেস পেয়ার আছে, আর এই যে লুপ অংশটাতে বেস পেয়ার নাই, কারণ কি এখানে কমপ্লিমেন্টারি কোনো কোড পাওয়া যায় না এই জন্য। সো এখন এই যে এখানে এই কোনটাতে কয়টা নাইট্রোজেন থাকে দেখো। সো দেখো এই যে স্টেম অংশটা, এই স্টেম অংশটাতে থাকে 3 থেকে 4 জোড়া নাইট্রোজেন। এই যে এই এখান থেকে ঠিক এই পর্যন্ত এই অংশটাতে 3 থেকে 4 জোড়া নাইট্রোজেন বেস থাকে। আর এই যে লুপ অংশটা, এই যে এইভাবে করে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত এই লুপ অংশটা, এখান থেকে 7 থেকে 11 জোড়া নাইট্রোজেন বেস থাকে। তো এটা কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি, যে তোমাকে যদি শুধু ডি আর্ম নিয়ে আলোচনা করতে বলে, তো তুমি একটা সংক্ষেপ এখানে লিখতে পারবে ইনশাল্লাহ। এইটা দেখেই এই বর্ণনাটা যদি একটু এই ছবির সাথে মিলিয়ে পড়ো, তাহলেই আর আমার ভয়েসটা যদি তোমার কানে গিয়ে পৌঁছায়, আমি মনে করি যে এটা তুমি নিজে নিজে করতে পারবে। বাট এখানে তোমার যেই এমসিকিউটা আসবে, এই এমসিকিউটা আসবে কিন্তু এর উপর বেসিস করে, যে এখানে স্টেম অংশে কয়টা নাইট্রোজেন বেস থাকে, 3 থেকে 4 জোড়া। এখানে এই যে লুপ অংশটাতে কয়টা থাকে, 7 থেকে 11 জোড়া। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। আর এই অংশটাকে কি বলা হয়, যে এটা হচ্ছে যে এনজাইম টিআরএনএ সিনথেটেস অ্যামাইনো অ্যাসিড সিনথেস, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সিনথেটেস যে এনজাইমটা আছে, যেটা কি করে যে অ্যামাইনো অ্যাসিডকে তোমার শনাক্ত করে। হ্যাঁ, তো এটা এনজাইম শনাক্তকারী আর্মও কিন্তু আমরা বলতে পারি। তো দেখো ডি লুপের ভিতরে একটা অন্যরকম বেস থাকে, সেটা কি ডাইহাইড্রো ইউরিডিন। এর নাম অনুসারে কিন্তু ডিএসইউ বাহু হয়েছে। সো সরি, আরএনএ তে একটা নাইট্রোজেন বেস থাকে, যার নাম হলো কি ইউরাসিল। সো এই যে নিউক্লিক অ্যাসিডের গঠনে কি থাকে আমরা জানি, রাইবোজ শর্করা থাকে। আর এই রাইবোজ শর্করার 1 নাম্বার কার্বনের সাথে, মানে 1 নাম্বার ইয়াতে পজিশনে, যদি কার্বনের 1 নাম্বার পজিশনে যদি, মানে এখানে রাইবোজ শর্করা কয়টা কার্বন থাকে আমরা জানি, 5টা কার্বন থাকে। সো এই 5টা কার্বনের ভিতরে 1 2 3 করে তুমি 1 নাম্বার যেই কার্বনটা রয়েছে, এর সাথে যদি তোমার এই যে ইউরাসিল যুক্ত থাকে, আমরা জানি যে এই যে আরএনএ এর সময় কি কমপ্লিমেন্টারি বেস হিসেবে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল বসে। সো এই যে ইউরাসিল, এই ইউরাসিলটা যদি ওই যে রাইবোজ শর্করার 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে, তখন একে বলা হবে ইউরিডিন। আর যদি এটা এই ইউরিডিনের 5 নং এবং 6 নং স্থানে যদি 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তখন তাকে বলা হবে ডাইহাইড্রোপাইরিডিন। তো দেখো এখানে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, এই জন্য বলা হচ্ছে ডাইহাইড্রো, আর যেহেতু এটা পিরিমিডিন স্ট্রাকচার, তাহলে পাইরিডিন। সো আশা করি এই জায়গাটা বুঝতে পারছো, যে এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ডাইহাইড্রো ইউরিডিন কিভাবে নাম হয়েছে এবং ইউরিডিন কি।
হ্যাঁ, তো ইউরিডিন কি সরাসরি তুমি উত্তর দিয়ে দিতে পারবে যে রাইবোজ শর্করার যদি 1 নম্বর কার্বনের সাথে ইউরাসিলটা যুক্ত থাকে তখন তাকে ইউরিডিন বলা হবে। আর এই ইউরিডিনের যদি 5 এবং 6 নম্বর স্থানে দুটো হাইড্রোজেন যুক্ত থাকে তখন তাকে ডাইহাইড্রোপাইরিডিন বলা হবে। সো এখানে এটা যেমন ডি আর্ম, এই জায়গাটা ডি আর্ম, সো এটা কার সাথে লাগানো আছে এই ডি আর্মটা, এই যে টোটাল এই টি আরএন এর সাথে এটা লাগানো আছে। ঠিক এই জিনিসটাই সংক্ষেপ করে এই জায়গাটাতে দেখানো হয়েছে। দেখো যে এটা এই যে এই হলুদ অংশটা, এখান থেকে যে পেঁচানো অংশটা, হলুদ অংশটা, এটা হচ্ছে এই যে 5 প্রাইম টু এভাবে পেঁচিয়ে ভাঁজ হয়ে 3 প্রাইম অঞ্চলে গেল। তো আমরা জানি কি যে 3 প্রাইম অঞ্চলে এটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, আর এর উল্টো দিকেই থাকে অ্যান্টিকোডন সাইট। আর এটার সাথেই এই ডি আর্মটা এখানে লাগানো আছে। যে এনজাইমটার কথা বলেছি যে এই ডি আর্মের এই সাইটটাতে কি থাকে যে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস একটা এনজাইম থাকে। এই এনজাইমটার কাজ কি, এই যে এখানে কি আছে অ্যান্টিকোডন আছে, এই অ্যান্টিকোডনের কমপ্লিমেন্টারি যেই আরএনএর এমআরএনএর যেই কোডগুলা কমপ্লিমেন্ট হিসেবে এখানে আসবে। তো আসার পরে যেই কমপ্লিমেন্টটা দিবে এবং এই কমপ্লিমেন্টটা দেওয়ার পরে যেই কোডটা তৈরি হবে, এই কোডের এগেনস্টে যেই অ্যামাইনো অ্যাসিডটা সেটাই কিন্তু এখানে বাইন্ড হবে। বাইন্ড হওয়ার পরে এই যে বাইন্ড হওয়ার আগে কিন্তু এটাকে চিনবে হলে যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস এনজাইম, এবং সেটাকে এখানে জোড়া লাগাবে, এবং নেক্সট আরেকটা যখন অ্যামাইনো অ্যাসিড আসবে তখন সেটাকেও এটা আইডেন্টিফাই করবে এবং এখানে জোড়া লাগাবে। আর এই যে জোড়া লাগানো কাজটা, এই যে অ্যামাইনো অ্যাসিডটাকে চিনা এবং এটাকে এখানে জোড়া লাগানো, এই কাজটা করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস এনজাইম। তো পরীক্ষা আসতে পারে যে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস এনজাইমটার কাজ কি, আশা করি এটা লিখতে পারবে। আর এখানে তো বরাবরের মতো ওই সাধারণ জিনিসগুলো এখানে বর্ণনা করা আছে, কোনটা অ্যান্টিকোডন সাইট, কোনটা ডিআরএনএ, কোনটা ডি আর্ম, কোনটা টি আর্ম, এগুলো আলাদা এখানে বলা আছে। সো এখানে আরেকটু বর্ণনা দিয়ে দিই যে এই ডি আর্মের কাজ হচ্ছে কি, যেটা টিআরএনএ সিনথেটেস এনজাইমকে শনাক্ত করে। আমরা একটু আগে যে কথাটা বলেছি সেটা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে এখানে বর্ণনা করছি। সো আমরা জানি টিআরএনএ এর 3 প্রাইম প্রান্তে কি থাকে, অ্যাকসেপ্টর আর্ম থাকে, আর এই অ্যাকসেপ্টর আর্মে কি থাকে, অ্যামাইনো অ্যাসিড আবদ্ধ হয়। এই যে অ্যামাইনো অ্যাসিড এটাকে আবদ্ধ করার জন্য একটা এনজাইম দরকার হয়। এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক, তো যার নাম অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস উৎসেচক অথবা এনজাইম। আর ডি আর্ম এই এনজাইমটাকেই শনাক্ত করে। তাহলে ডি আর্মের কাজই হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস এনজাইমটাকে আইডেন্টিফাই করা অথবা শনাক্ত করা। আশা করি ডি আর্ম সম্পর্কে বুঝতে পেরেছো। তো এরপর আসি ডি আর্মের পরে এই যে অ্যান্টিকোডন সাইট। তো আমরা তো জানি যে বারবারই আলোচনা হয়েছে এই কতক্ষণ যে এখানে একটা অ্যান্টিকোডন বসে, আর এটা উপরের যে টিআরএনটা প্রোটিন সংশ্লেষণের যে ভিডিওটা, সেই ভিডিওটা যদি তোমরা সবাই দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে টিআরএনএটা মূলত রাইবোজোমের বড় ইউনিটটার সাথে যুক্ত হয়, আর এমআরএনএটা যুক্ত হয় রাইবোজোমের ছোট ইউনিটের সাথে। তো এমআরএনএর এই কোডগুলো নিয়ে যখন এরা আসে আর এখানে যখন দেখে টিআরএনএতে একটা অ্যান্টিকোডন আছে, তাহলে এই যে অ্যান্টিকোডনের এর কমপ্লিমেন্টারি এমআরএনএর ভিতরে যেই কোডগুলো রয়েছে এগুলো দিয়ে সে একটা কোড তৈরি করে, আর এই কোডের এগেইনস্টে যে অ্যামাইনো অ্যাসিডটা সেটাই কিন্তু এখানে এসে বাইন্ড হয়। আবারও একটু রিপিট করলাম এই কথাটা। সেখানে বর্ণনা দেখে কি বলে যে অ্যান্টিকোডন বাহুটার কাজ কি। তো অ্যান্টিকোডন বাহুটা আমরা জানি কি যে অ্যাকসেপ্টর আর্মের বিপরীত পাশে থাকে। আমরা দেখতে পাই যে অ্যান্টিকোডন বাহুরও কি আছে, স্টেম আছে, আবার লুপ আছে। এখন ওই যে যেহেতু এখানে বেস পেয়ার হয়েছে, তাহলে এই যে স্টেমের ভিতরে এখানে কিছু নাইট্রোজেন আছে, আর আবার এদিকেও নাইট্রোজেন আছে লুপের ভিতরে, যেগুলো বাইন্ড করতে পারে না। তো এই যে স্টেম অংশটাতে এই যে এখানে 5 জোড়া নাইট্রোজেন বেস হাইড্রোজেনের মাধ্যমে বন্ড হয়েছে।
সো আর এই লুপটাকে বলা হয় অ্যান্টিকোডন লুপ। এটাকে এই জায়গাটাতে এটা লুপ যেহেতু অ্যান্টিকোডন সাইটে আছে, তুমি অ্যান্টিকোডন লুপও বলতে পারো। সো এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে যে এই জায়গাটাতে এখানে যে কয়টা আছে স্টেম সাইটটাতে, এখানে 5 জনের নাইট্রোজেন বেস রয়েছে, আর বাইন্ড করবে এগুলো সবসময় হাইড্রোজেন দিয়ে বাইন্ড করবে, সেটা কমন জিনিস। তো এখানে আর কি আছে যে টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে গিয়ে এমআরএনএ এর নির্দিষ্ট কোডনের সাথে যুক্ত করে। সেই অ্যান্টিকোডন থাকবে, যে অ্যান্টিকোডনটা থাকে ঠিক তার কমপ্লিমেন্টারি হিসেবে একটা অ্যামাইনো অ্যাসিড ঠিক এই জায়গায় যুক্ত হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইটে যুক্ত হয়ে যায়। এটা হচ্ছে কি বলে অ্যান্টিকোডনের কাজ। তার একটু দেখি। এরপর আছে যে এই অংশটা আমরা শুরুতে বলেছিলাম হ্যান্ড ড্রয়িং যে চিত্রটা ছিল, তো এটা হচ্ছে ভেরিয়েবল লুপ। তো ভেরিয়েবল লুপের একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো স্টেম নেই, এখানে কিন্তু লুপই রয়েছে। বাট এটা এই লুপটা এটা যদি তোমার সাইজে বড় হয়, যদি আরএনএটা বড় হয় আর ভাঁজ হওয়ার পরে তোমার এই জায়গাটা বড় হলে তখন সম্ভাবনা থাকে যে স্টেম থাকার। বাট এখানে এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই এই ভেরিয়েবল লুপে এখানে কোনো স্টেম থাকে না। সো এইটাই এখানে বর্ণনা করা আছে যে ভেরিয়েবল আর্মে সাধারণত লুপই থাকে কিন্তু কোনো স্টেম থাকে না। আর যদি সাইজে একটু বড় হয় তখন স্টেম আর লুপ দুটোই থাকতে পারে। তবে সব টিআরএনএর এতে টিআরএনএ এই আর্ম দেখা যায় না, মানে সব টিআরএনএর ভিতরে এই যে ভেরিয়েবল এই ইয়াটা দেখা যায় না, আর্মটা। আর এই আর্মের কাজ হলো, এটা কাজ আমরা শুরুতেই বর্ণনা করেছি যে এটার কাজই হলো যে এই যে টোটাল স্ট্রাকচারটা এটার স্টেবিলিটি অথবা স্থিতিশীলতা বজায় রাখা। এরপর যে আর্মটা রয়েছে সেটা হচ্ছে কি এই যে টি আর্ম। আবার বলি, এই যে 3 প্রাইমের এই সেটটাতে টি আর্মটা থাকবে। এটা যদি এবার উল্টাও হয় তাহলে তুমি ভুল করে কিন্তু তোমরা এদিকে যে আমরা তো দেখেছি চিত্রের ভিতরে যে বাম পাশে হচ্ছে ডি আর্ম আর ডান পাশে হচ্ছে টি আর্ম। আসলে কিন্তু এটা না, যে 3 প্রাইমের যে অঞ্চলটা আছে যেটা এই ডিরেকশন দিয়ে আসবে এভাবে, তো এখানে হচ্ছে টি লুপটা থাকবে, আর ঠিক এই যে 5 প্রাইমের এই সাইডটাতে এটাতে ডি আর্ম। এটা একটু মনে রাখবো। তো এটার নাম কি টি আর্ম। টি আর্মের আরেক নাম হচ্ছে টি সাই সি। সো টি মানে হচ্ছে থাইমিডিন, যেটা একবার বলতে গিয়ে আমি একটু থেমে গিয়েছিলাম, মনে ছিল না। সো টি মানে থাইমিডিন। সাইসি, সিউডু থেকে নাম আসছে সাইসি, সিউডু থেকে নাম আসছে সাইসি। সো এই যে সাইসি মানে সিউডু রিডিন, আর সি মানে তো জানি যে সাইটিডিন বা সাইটিডিন। তো থাইমিনের সাথে যদি ডিঅক্সি রাইবোজ যুক্ত থাকে, থাইমিনের সাথে ডিঅক্সি রাইবোজ যদি যুক্ত থাকে তখন তাকে থাইমিডিন বলে। আর রাইবোজ থাকলে, যদি ডিঅক্সি রাইবোজ থাকে তাহলে কিন্তু থাইমিডিন। আর যদি শুধু রাইবোজ থাকে, ডিঅক্সি না রাইবোজ আছে, তাহলে রাইবোথাইমিডিন বলা হয়। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে থাইমিডিন কাকে বলে এবং রাইবোথাইমিডিন কাকে বলে। তো এটা থাইমিডিন খুব সহজ, যে অক্সিজেন বিহীন যেটা থাকবে যেই রাইবোজটা, সেই রাইবোজটা হচ্ছে থাইমিডিন। যদি ইয়ার সাথে যুক্ত থাকে, ডিঅক্সি রাইবোজের সাথে যদি তোমার থায়ামিন যুক্ত থাকে, মানে থায়ামিনের সাথে ডিঅক্সি রাইবোজ, আর যদি থায়ামিনের সাথে রাইবোজ যুক্ত থাকে তাহলে হচ্ছে থাইমিডিন, রাইবোথাইমিডিন। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এখন এইটার কাজ কি, এই যে টিআরএনএ টি আর্মটার কাজ কি? তো এই টি আর্মটার কাজটা হলো জাস্ট এই যে রাইবোজোমকে শনাক্ত করা। রাইবোজোমকে শনাক্ত করাই হচ্ছে এই টি আর্মের কাজ। তো এখানে একটু বর্ণনা দিই যে ইউরিডিন, আমরা তো ইউরিডিন দেখলাম এখানে, যে এর আগেও ইউরিডিন কি সেটা কাকে বলে আমরা দেখে এসেছি। তো ইউরিডিন কি, যে আমরা জানি যে ইউরিডিন হলো ইউরাসিলের এন এর সাথে যদি তোমার রাইবোজ যুক্ত থাকে তাইলে তাকে ইউরিডিন বলে। এখন যদি এই সিউডো ইউরিডিন হয়
তাহলে সিউডো ইউরিডিনটা কি? সিউডো ইউরিডিন হলো ইউরিডিনের একটা আইসোমার মাত্র। এটাও কিন্তু প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। তো হোয়াট ইজ সিউডো ইউরিডিন? তো এটা হলো ইউরিডিনের একটা আইসোমার, এই জন্যই ইউরিডিন কাকে বলে আগে বলে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে ইউরাসিলের যেই 5 নং কার্বন আছে, এই 5 নং কার্বনের সাথে যখন রাইবোজ শর্করা যুক্ত থাকে তখন তাকে সিউডো ইউরিডিন বলা হয়। খুব সহজ, যে রাইবোজ শর্করার ইউরাসিলের 5 নং কার্বনের সাথে যদি রাইবোজ শর্করা যুক্ত থাকে তখন তাকে সিউডো ইউরিডিন বলা হয়। আর সাইটোসিনের সি, মানে সাইটোসিন তো এটা আমরা জানি সিম্বল সি, তো এই সাইটোসিনের সাথে যদি রাইবোজ যুক্ত থাকে তখন সাইটিডিন বলা হয় থাকে। খুব সহজ, যে ইউরিডিন হলো ইউরাসিলের, মানে রাইবোজের সাথে ইউরাসিল যুক্ত থাকলে তাহলে ইউরিডিন, আর যদি এটা সাইটোসিনের সাথে রাইবোজ যুক্ত থাকে অথবা রাইবোজের সাথে সাইটোসিন যুক্ত থাকে তখন এটা সাইটিডিন। সো এই যে টি সাইসি মানে টি আর্ম, এই টি আর্মটার কাজ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এটার কাজ কি, তাহলে সহজ আনসার হচ্ছে রাইবোজোমের শনাক্তকারী বাহু হিসেবে এটা কাজ করে। রাইবোজোমকে শনাক্তকারী এই অঞ্চল বলা হয় এই টি আর্মকে অথবা টি সাইসি আর্মকে। আশা করি সেপারেটলি এই জিনিসগুলো বর্ণনা খুব ভালোভাবে দিতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, সো দ্যাট ইন ফিউচার যে কোনো ধরনের নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।